হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু হিস্ট্রি ইনসাইট ইউটিউব চ্যানেল। আজকে 27 ফেব্রুয়ারি, সকলকে সুপ্রভাত জানাই। আর আজকে আমরা আমাদের 7টা 15 যে কারেন্ট অ্যাফেয়ার্স আসে সেই মতো আমরা ক্লাস আজকে শুরু করছি। চলো আজকে জেনে নিই আমাদের কি কি গুরুত্বপূর্ণ নিউজ ওয়েট করে আছে আমাদের জন্য। ওকে, চলো শুরু করছি তাহলে আজকের ক্লাস। প্রথমেই দেখো, আহ, যে কোয়েশ্চেনটা তোমাদের জন্য ওয়েট করছে সেটা হলো 2025 সালের একটি টুর্নামেন্ট হয়ে গেছে, টেনিস টুর্নামেন্ট, মহারাষ্ট্র টেনিস টুর্নামেন্ট হয়েছে। তো এখানে পুরুষদের যে সিঙ্গেলস হয়, মেন সিঙ্গেলস যেটাকে বলে, সেখানে কে জিতে গেছেন? কেভিন অ্যান্ডারসন, ডালিবর স্রভিসনা, ফিলিপ অসওয়াল্ড নাকি নিক কিরগোয়েস? ঠিক আছে, তো তোমরা উত্তরটা দাও। কে জিতে গেছেন এই মহারাষ্ট্র ওপেন টেনিস টুর্নামেন্ট মেন্স সিঙ্গেলস টাইটেল? ওকে, 2025-এর যেটা হয়েছে সেখানে উইনার কে হয়েছেন? ওকে, তো তোমরা একটু নিজেরা আনসার করার চেষ্টা করো, দেন আমি তোমাদের উত্তরটা জানিয়ে দিচ্ছি। বলো, এখানে আমাদের সঠিক উত্তর হবে বি অপশন, ডালিবার স্রভিসনা। ওকে, চলো দেখে নিই আমরা তিনি কোথা থেকে বিলং করছেন। তিনি চেক প্রজাতন্ত্র থেকে বিলং করছেন। তার পুরো নাম হলো স্রভিসনা বা সার্ভাসিনা, যেরকম ভাবে উচ্চারণ হয় না কেন, ওদের উচ্চারণটা একটুখানি অন্যরকম। তো ডালিবর সার্ভাসিনা তিনি মহারাষ্ট্র ওপেন টেনিস টুর্নামেন্ট 2025-এর পুরুষদের একক শিরোপা জিতে গেছেন। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের ব্র্যান্ডন হোল্টকে হারিয়েছেন। ওকে, তাহলে তিনি হয়ে গেছেন উইনার। এবং তিনি কাকে হারিয়েছেন সেই নামটাও আমাদেরকে মনে রাখতে হবে। তার কারণ হচ্ছে, ধরো তোমরা এসএসসির এক্সাম দিতে গেছো, এসএসসির এক্সামে বা ডাব্লিউবিসিএস এর এক্সামে যেখানে একটুখানি ট্রিকি কোয়েশ্চেন আসে, সেখানে কিন্তু কে জিতেছেন সেইটা কোয়েশ্চেনে যতটা না আসে, বরঞ্চ সেই নামটা উল্লেখ করে দেয় যে ইনি জিতেছেন, কিন্তু কাকে হারিয়ে জিতেছে সেইটা আমাদের কোয়েশ্চেন করে। ঠিক আছে, তো সেই কারণে যিনি জিতেছেন তার নামটা যেমন মনে রাখতে হবে, কাকে হারিয়ে জিতেছেন এবং তিনি কোথাকার প্লেয়ার সেইটাও আমাদেরকে একটু মনে রাখতে হবে। দেখো, ডালিবার সার্ভিসনা হচ্ছে আমাদের চেক প্রজাতন্ত্র থেকে বিলং করছেন এবং তিনি যাকে হারিয়েছেন তার নাম হলো ব্র্যান্ডন হোল্টার, তিনি ইউএসএ থেকে বিলং করছেন। ফাইনালটি কবে খেলা হয়েছিল? ফাইনাল খেলা হয়েছিল 23 ফেব্রুয়ারি 2025-এ। কোথায় খেলা হয়েছিল সেটাও আমাদের কোয়েশ্চেন আসতে পারে, পুনেতে। ঠিক আছে, পুনের মহালুঙ্গ বালিওয়ারি স্টেডিয়াম রয়েছে, সেইখানে কিন্তু খেলা হয়েছিল। ওকে, তাহলে আমাদের এটা প্রশ্ন করতে পারে যে মহারাষ্ট্র মেন সিঙ্গেলস টেনিস টুর্নামেন্ট যেটা হয়েছিল সেটার কোথায় খেলা হয়েছিল? ওকে, তাহলে আমাদের কোয়েশ্চেনের উত্তর কি হবে? পুনেতে খেলা হয়েছিল। ঠিক আছে, এতদূর ক্লিয়ার? তো এই যে ডালিবার সার্ভাসিনা বা স্রাভিসনা যাই বলো না কেন, তিনি এবং তার যারা সঙ্গীরা রয়েছেন, এইটা হচ্ছে তোমাদের আহ একটু যদি স্ট্যাটিক পোর্শন থেকে প্রশ্ন আসতে পারে, তো সেই জায়গা থেকে আমি ওই জন্য এটাকে এনেছি। দেখো, তিনি এর আগে কিন্তু অনেক খেলা জিতেছেন। ঠিক আছে, তিনি গ্র্যান্ড স্ল্যামেও গিয়েছিলেন এবং সেখানে ড্র হয়েছিল ম্যাচ। তো এই সার্ভাসিনা এবং তার সঙ্গী তিনি মানে যেখানে ডাবলস এর খেলা হয় না, একটা তো হয় মেন সিঙ্গেলস আর একটা হয় মেন্স ডাবল। তো এই ডাবলস এর ক্ষেত্রে তার যে সঙ্গী ছিল তার নাম হলো জোনাস ফোরেস্টেক। ওকে, সার্ভাসিনা এবং ফোরেস্টেক এরা দুজনে মিলে 2019 সালের যে অস্ট্রেলিয়ান ওপেন হয়েছিল, সেখানে মেন্স ডাবলস হয়েছিল অস্ট্রেলিয়ান ওপেনের, সেখানে তারা কিন্তু উইনার হয়েছিলেন। ঠিক আছে, এটা আমাদেরকে একটু জেনে রাখতে হবে। বাট এখানে যার কথা বলা হচ্ছে, মানে এখানে যেটার কথা বলা হচ্ছে, সেটা কিন্তু আমাদের মেন সিঙ্গেলস এর কথা বলা হয়েছে। আর এখানে আমি যেটার কথা বলেছি সেটা কিন্তু মেন্স ডাবলস এর কথা বলেছি, তাই জন্য তার একটা সঙ্গীও রয়েছে। ওকে, তাহলে সার্ভাসিনা এবং তার সঙ্গী নাম হলো ফোরেস্টেক, এরা দুজনে মিলে 2019-এর যে অস্ট্রেলিয়ান ওপেন মেন্স ডাবলস হয়েছিল তার চ্যাম্পিয়ন হয়েছিলেন। এটা আমাদের স্ট্যাটিক থেকে জেনে রাখতে হবে। ওকে, বোঝা গেল? চলো নেক্সট যাই আমরা। নেক্সট একটা টাইগার রিজার্ভের কথা বলা হয়েছে। এই টাইগার রিজার্ভটার নাম কি? কালাক্কর মুন্ডান থুরাই। কালাক্কর মুন্ডান থুরাই টাইগার রিজার্ভ, এটা কোন রাজ্যে অবস্থিত? নামটা একটু তোমাদের কাছে খটোমটো লাগতে পারে, তার কারণ এই নাম মানে এটা আমাদের সাউথের দিকেরই কোনো একটা জায়গায় অবস্থিত। তো তোমরা বলো, কর্ণাটক, মহারাষ্ট্র, তামিলনাড়ু, কেরালা, কোথায় এই টাইগার রিজার্ভ অবস্থিত? কালাক্কর মুন্ডান থুরাই।
ওকে, বলো কোথায় অবস্থিত, বলো। ওকে, চলো আমরা দেখে নিই এই কালাক্কার মুন্ডান্থরাই টাইগার রিজার্ভ কোথায় অবস্থিত। চলো ডিটেলটা জানি, ওখানেই আমরা পেয়ে যাব এর উত্তর। দেখো, তামিলনাড়ুর দক্ষিণ দিকে যে পশ্চিমঘাট পর্বতমালা রয়েছে, বেসিক্যালি সেইখানেই কিন্তু এই কালাক্কার মুন্ডান্থরাই যে টাইগার রিজার্ভ এটা অবস্থিত। শুধুমাত্র তামিলনাড়ু না, তামিলনাড়ু আর কেরলের বর্ডারে অবস্থিত। দেখো, তামিলনাড়ু এবং এই অভয়ারণ্যটি কেরল এবং তামিলনাড়ুর মধ্যে অবস্থিত, মানে কিছুটা পোর্শন কেরলেও রয়েছে, কিছুটা পোর্শন তামিলনাড়ুতেও রয়েছে। কিন্তু যেহেতু এটা তামিলনাড়ুতে ম্যাক্সিমাম পোর্শনটা রয়েছে এবং এটা তামিলনাড়ুরই অংশ, মানে দক্ষিণ পশ্চিমঘাট পর্বতমালাটা যেহেতু ওই ওই যে জায়গাটায় এই অভয়ারণ্যটি পড়েছে বা টাইগার রিজার্ভটি পড়েছে, সেটা তামিলনাড়ুর পাটে পড়েছে। তাই জন্য এটাকে কিন্তু আমরা তামিলনাড়ু হিসাবেই কনসিডার করব। ঠিক আছে। এবং দেখো, এখানে কালাক্কার অভয়ারণ্য রয়েছে, মুন্ডানথুরাই অভয়ারণ্য এটা একটা আলাদা অভয়ারণ্য, এটা একটা আলাদা অভয়ারণ্য, এবং কন্যাকুমারী অভয়ারণ্য রয়েছে। এই তিনটে অভয়ারণ্যের মিলিত কিছু অংশ নিয়ে এই টাইগার রিজার্ভটা গড়ে উঠেছে। ঠিক আছে। তো আমরা কিন্তু এই জায়গাগুলো একটু ভালো করে মাথায় রাখবো, যে অভয়ারণ্য একটা আলাদা জিনিস, ন্যাশনাল পার্ক একটি আলাদা বিষয়, টাইগার রিজার্ভ একটি আলাদা বিষয়, এবং বার্ড স্যাংচুয়ারি বা এই ধরনের জিনিসগুলো কিন্তু আলাদা আলাদা প্রত্যেকটা বিষয়। রামসার সাইট আবার আলাদা একটা বিষয়। তো কোনোটার সাথে যেন কোনোটা আমরা গুলিয়ে না ফেলি। অভয়ারণ্য একটা বড় বনাঞ্চল নিয়ে গঠিত হতে পারে। ঠিক আছে। যেরকম এখানে দেখো, কালাক্কার অভয়ারণ্য একটা রয়েছে, মুন্ডানথুরাই অভয়ারণ্য একটি রয়েছে, এবং কন্যাকুমারী অভয়ারণ্য রয়েছে। তো এই প্রত্যেকটা অভয়ারণ্যেরই কিছু পার্ট নিয়ে, মানে ধরে নাও এই তিনটে জাংশন, ওকে, আহ তো এই এই ধরে নাও এই তিনটে জাংশন, এই তিনটে জাংশনের কিছুটা পোর্শন নিয়ে এই টাইগার রিজার্ভটি অবস্থিত। ঠিক আছে। তো সেই জন্য, আর যে পোর্শনটা ম্যাক্সিমাম, মানে এই যে পোর্শনটা, এই পোর্শনটাই হয়তো এটা এটা তোমার তামিলনাড়ুর মধ্যে পড়ছে, এই পোর্শনটা আমাদের তামিলনাড়ুর মধ্যে পড়ছে বলে এই 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 টাইগার রিজার্ভটা আমাদের তামিলনাড়ুরই পার্ট হিসেবে আমরা কিন্তু দেখছি। ঠিক আছে। আরেকটা বিষয় যেটা তোমাদের বলে রাখা দরকার, যে এই যে অভয়ারণ্যটির কথা আমি বলছি, মানে এই কালাক্কার এবং মুন্ডানথুরাই অভয়ারণ্য, এই অভয়ারণ্যটা কিন্তু কমপ্লিটলি কেরল আর তামিলনাড়ুর পার্ট নিয়েই বিস্তৃত। ঠিক আছে। যার মূল এলাকা হচ্ছে এই অগস্ত্যমালাই পর্বত। আমরা অগস্ত্যমালাই পর্বতের নাম শুনেছি। তো এই মূল পোর্শনটাই অগস্ত্যমালাই পর্বতেই কিন্তু অবস্থিত। আর সব থেকে গুরুত্বপূর্ণ এবং যে কারণে এটা আমাদের নিউজে আছে, সেটা হলো এটা বিশ্বের 18টা যে জৈব বৈচিত্র্যের হটস্পট রয়েছে তার মধ্যে একটা। ঠিক আছে। তাই জন্যই এটা কিন্তু এখন আমাদের নিউজে রয়েছে। তার কারণ হলো বর্ষার পরবর্তী একটা টাইগার সেন্সাস হয়, টাইগার সেন্সাস শুধু বলবো না, ওয়াইল্ড লাইফ সেন্সাস হয়। ঠিক আছে। সমস্ত যে বন্য প্রাণীরা রয়েছে তাদের সংখ্যা গণনা করা হয়। তো সেই হিসাবে এই পোস্ট মনসুন যে ওয়াইল্ড লাইফ সেন্সাস, সেটা এই কালাক্কার জেলার কালাক্কার ডিভিশনে শুরু হয়ে গেছে। দেখো, আমরা যত সাউথের দিকে যাব না, তো সেখানে তামিলনাড়ুর বা ওই সাইডের অঞ্চলগুলোতে নভেম্বর ডিসেম্বর করে ওদের কি চলে না, রিটার্ন মনসুন চলে। ঠিক আছে। রিটার্ন মনসুন চলে ওই সময়, কিন্তু তামিলনাড়ু বলো, ব্যাঙ্গালোরের দিকে বলো, এই জায়গাগুলোতে, কর্ণাটক যে জায়গাটা, এই সমস্ত জায়গায় কিন্তু বৃষ্টিপাত হয়ে থাকে। রাইট। তো এই এই জায়গাগুলোতে যখন, মানে যখন বর্ষাকাল চলে যায়, তো এই জায়গা, সেই সময়টাকে বলা হয় রিটার্ন মনসুন। তো বর্ষাকালটা যখন পেরোয় তারপরে কিন্তু এই ওয়াইল্ড লাইফ সেন্সাস করা হয়ে থাকে। তো এই কালাক্কারের আহ, কালাক্কড় ডিভিশনে যে পোর্শনটা পড়েছে টাইগার রিজার্ভের, সেইখানে কিন্তু এই টাইগার রিজার্ভে, মানে সেখানে কিন্তু এই ওয়াইল্ড লাইফ সেন্সাসটা শুরু হয়েছে। তাই জন্য এটা এখন আমাদের নিউজে আছে। আর এটা থেকে যদি প্রশ্ন আসে, তাহলে আশা করি আমরা এবার উত্তর করতে পারবো। ঠিক আছে। চলো নেক্সট চলে যাচ্ছি। নেক্সট দেখো, একটা ডিজিজের কথা উল্লেখ করা হয়েছে, এবং এই ডিজিজটা এখন খুব বেশি করে আমাদের খবরে রয়েছে। তার কারণ হলো, রিসেন্টলি এই ডিজিজে আক্রান্ত একটি বাচ্চা আমাদের এই ওয়েস্ট বেঙ্গলেই, যাকে কিন্তু প্রচন্ড হেল্প করা হয়েছে। ঠিক আছে। যাকে রূপম ইসলাম থেকে শুরু করে আরো অনেকে তার পাশে এসে দাঁড়িয়েছে, তাকে হেল্প করেছে। তো তোমরা বলো, এই স্পাইনাল মাস্কুলার অ্যাট্রফি, বা সংক্ষেপে আমরা বলতে পারি SMA। ঠিক আছে। তো এই রোগটা কি ধরনের রোগ, এটা কেন হয়, এই সমস্ত কিছু জানবো। জাস্ট তোমরা এখন বলো যে এটা কি ধরনের রোগ। জিনগত ব্যাধি, মানে জেনেটিক ডিজিজ, নাকি ছত্রাকের আক্রমণ, মানে কোনো ফাঙ্গাস টাইপের হয় শরীরে, নাকি আমাদের হার্ট
হার্টের কোনো অসুখ নাকি আমাদের ফুসফুসের লাংসের কোনো অসুখ? কোনটা? কোনটা? এর মধ্যে সব থেকে যেটা রেয়ারেস্ট তম সেটাই কিন্তু হবে। রেয়ারেস্ট তমটা কোনটা? না আমাদের জিনগত ব্যাধি। ঠিক আছে, চলো দেখে নি। এই যে স্পাইনাল মাস্কুলার অ্যাট্রফি বা সংক্ষেপে আমরা যাকে এসএমএ বলে থাকি, ঠিক আছে, এই এসএমএ হচ্ছে একটা জেনেটিক ব্যাধি। এটা মোটর নিউরনকে প্রভাবিত করে। মোটর নিউরনকে প্রভাবিত করে, ফলে কি হয়, আমাদের নর্মাল যে স্পাইনাল কর্ড সোজা হয়, এখানে এদের স্পাইনাল কর্ডটা আস্তে আস্তে এরকম বেঁকে যায়। ঠিক আছে, তো যারা এসএমএ আক্রান্ত তাদের স্পাইনাল কর্ডটা কিন্তু এরকম টাইপের একটু বাঁকা টাইপের হয়, যার ফলে পেশির কি হয় আমাদের, দেখো স্পাইনাল কর্ডেই কিন্তু আমাদের আসল সমস্ত কিছু স্নায়ু বলো সবকিছুর কন্ট্রোল হচ্ছে আমাদের এই স্পাইনাল কর্ড ব্যাকবোন। ঠিক আছে, তো এইটা যদি, কারণ এটা ডিরেক্টলি আমাদের মাথার পিছন দিকে এই যে ব্রেনের সঙ্গে কিন্তু কানেক্টেড থাকে, রাইট? তো এইটার যদি কোনো রকম কোনো সমস্যা হয় তাহলে কিন্তু আমাদের পুরো শরীরে তার এফেক্ট পড়ে। এবং যদি তাহলে এখান থেকে আমাদের প্রশ্ন আসতে পারে যে এটা কি ধরনের ব্যাধি, সেটা একটা গেল। এটা কিসের মানে কোন নিউরনকে সব থেকে বেশি প্রভাবিত করে বা কোন নিউরনের জন্য এই ধরনের ব্যাধি ঘটে থাকে, সেটা হলো মোটর নিউরন। মোটর নিউরনকে এটা প্রভাবিত করে এবং যার ফলে কিন্তু এই ব্যাধিটা ঘটে থাকে। এবং এর ফলে কি হয়, আমাদের সমস্ত শরীরে মানে গা হাত পায়ের সমস্ত যে মাসল রয়েছে সেই মাসেলে উইকনেস আসে। আমরা হাঁটতে গেলে চলতে গেলে, হ্যাঁ, বা যে কোনো কিছুতে আমাদের খুব দুর্বল ফিল করব আমরা। ঠিক আছে, আস্তে আস্তে আমাদের এই যে কথা বলার শক্তি সেটাও আস্তে আস্তে কমতে থাকবে, কারণ কথা বললেও কি আমাদের এই চোয়াল বলো, তারপরে আশেপাশের অঞ্চলগুলো তো মাসেলগুলো তো কাজ করে, তাই তো? তো সেই জায়গাগুলো কাজ মানে সেই মাসেলগুলো কাজ করবে না, তারা তারা খুব উইক হয়ে পড়বে। এছাড়া আমাদের হাঁটতে চলতে তো অবভিয়াসলি কষ্ট হবে। তো এই ধরনের কিছু প্রবলেম দেখা দেয়। এই এই যে বলা হয়েছে যে আহ, এই এসএমএ এটা মূলত 5 প্রকারের হয়ে থাকে, আহ, বা 4 প্রকারেরও বলতে পারো। ঠিক আছে, এখানে দেখো টাইপ 1 এসএমএ, টাইপ 2 এসএমএ, টাইপ 3 এবং টাইপ 4 এসএমএ, 4টে এসএমএ এর মানে এখানে বর্ণনা দিয়ে দিয়েছে। এখানে বলছে দেখো বিফোর 6 মাস, মানে 6 মাসের আগে যাদের ধরা পড়ে তারা হলো স্টেজ 1 বা টাইপ 1 এসএমএ তে ধরা পড়ছে। তো তারা তখনও বসতে শেখেনি এই ধরনের বাচ্চারা। টাইপ 2 এসএমএ তে দেখো 6 থেকে 18 মাসের যে সমস্ত বাচ্চারা রয়েছেন তাদের যদি এই সময় ধরা পড়ে, তো তারা সেই সময় বসতে শিখেছে বাট হাঁটা চলা করতে পারে না। টাইপ 3 এসএমএ হচ্ছে আমাদের টিনেজ টাইমটাতে, মানে টিনেজ বলবো না, আমাদের কিডস যে টাইমটা আমরা বলি যে আফটার 12 মান্থস। ঠিক আছে, 12 বছরের মানে 1 বছর থেকে এই এই জার্নিটা শুরু হয়। তো সেই সময় আস্তে আস্তে অল্প অল্প করে কিন্তু বাচ্চারা হাঁটতে শেখে, সেই টাইমে আমরা টাইপ 3 এসএমএ দেখতে পাই। আর টাইপ 4 এসএমএ হলো 30 বছরের পরে, হ্যাঁ, যেখানে আমরা নর্মালি একটা মানুষকে দেখতে পাবো কিন্তু সে এই বিরল রোগে আক্রান্ত হবে এসএমএ। ঠিক আছে, ওকে। এটা হলো মানে দেখো বলেছে দেয়ার আর 4 প্রাইমারি টাইপস অফ এসএম, এটা 4টে আমরা সাধারণ ক্যাটাগরিতে ভাগ করতে পারি। ঠিক আছে, আর আর কি না, এখানে বয়স তীব্রতা অনুসারে এদেরকে শ্রেণীবদ্ধ করা হয়। এখানে আমি তোমাদের ডিটেলে বলেই দিলাম যে কোন বয়স থেকে কোন বয়স অব্দি আমরা কি টাইপের এসএমএ তে ভাগ করতে থাকি। এদের আয়ু কিন্তু বেশি দিন হয় না, এরা মূলত মানে টাইপ 3 তে আসার পরেই এই শিশুরা মারা যায়। ঠিক আছে, খুব বেশি হলে 10 থেকে 12 বছরের বয়স এরকম টাইমেই কিন্তু মারা যেতে পারে এরা। ওকে, আচ্ছা, এই লক্ষণগুলোর মধ্যে রয়েছে দেখো পেশির দুর্বলতা, এটা তো বললামই যে মাসেলে খুব মাসেল উইকনেস দেখা দেবে। হৃৎপিণ্ডে, হৃৎপিণ্ড কি, এই মাসেলটাকে আমরা কন্ট্রোল করতে পারি না। হৃৎপিণ্ড কিন্তু ন্যাচুরালি চলতে থাকা একটা মাসেল, হৃৎপিণ্ড কিন্তু আমাদের একটা মাসেলের মধ্যে পড়ছে, কিন্তু হৃৎপিণ্ডকে আমরা কন্ট্রোল করতে পারি না। আমরা হাত নাড়াচ্ছি, তো হাত নাড়ানোর ফলে আমরা হাতের মাসেলকে কন্ট্রোল করতে পারছি। চোখ বন্ধ করছি, চোখের মাসেলকে কন্ট্রোল করতে পারছি। কথা বলছি, কথা বলার ফলে আমাদের গালের মাসেল চোয়াল এগুলোকে আমরা কন্ট্রোল করতে পারছি। কিন্তু হার্টকে কি আমরা কন্ট্রোল করতে পারি নিজের হাতে? পারি না। আমরা যদি নিঃশ্বাস কিছুক্ষণ বন্ধও রাখি, হার্ট কিন্তু হার্টের মতো কাজ করে যাবে। তো সেই কারণে হার্টকে আমরা অনিচ্ছাকৃত পেশি বলে থাকি। এই পেশিকে কিন্তু এই এসএমএ তোমার প্রভাব ফেলতে পারে না।
প্রভাব ফেলতে পারে না। ঠিক আছে? তো এটা দেখো মূলত SMN1 জিন মিউটেশনের কারণে ঘটে থাকে। যার ফলে মোটর নিউরন যেটা আছে আমাদের সেটা ক্ষয়ে যেতে থাকে। সেটা ডিকে হতে থাকে। এটা 10,000 বাচ্চার মধ্যে একটা বাচ্চাকেই প্রভাবিত করে এবং শিশু মৃত্যুর এটা একটা প্রধান মানে যদি কোনো জেনেটিক কারণে মৃত্যু হয়ে থাকে তাহলে আ মেইন একটা রিজন কিন্তু এই SMA। ঠিক আছে? এই SMA এর কারণে কিন্তু কোনো শিশুর জেনেটিকগত মৃত্যু ঘটতে পারে। আর এর চিকিৎসা মূলত গর্ভাবস্থাতেই কিন্তু শুরু করতে হয় ডক্টরদের। তো তখন থেকেই ডক্টররা কিন্তু বুঝতে পারে যে এ স্পাইনাল মাসকুলার অ্যাট্রফিতে আক্রান্ত কিনা। তো গর্ভাবস্থা থেকেই কিন্তু এর চিকিৎসা ডাক্তাররা শুরু করে দেয়। ওকে? আচ্ছা, এখানে আমি তোমাদেরকে এনেছি যে কেমন করে এই রোগটা বিস্তার লাভ করে। তো তোমরা চাইলে এখান থেকে দেখতে পারো। যেমন দেখো মিউটেশন ইন SMN1 জিন। ঠিক আছে? এটা আমি তোমাদের বললাম SMN1 জিনে কিন্তু এর মিউটেশনটা ঘটে থাকে। এবং তারপরে কি হয় SMN যে প্রোটিনটা রয়েছে এই প্রোটিনের ক্ষয় হতে থাকে। ঠিক আছে? তার ফলে মোটর নিউরনও ক্ষয় হতে থাকে। ঠিক আছে? এবং তার ফলে কি হয় দেখো, তার ফলে কি হয় দেখো, লস অফ মোটর নিউরন ইন দ্য অ্যান্টেরিয়র হর্নস অফ দ্য স্পাইনাল কর্ড। আমাদের স্পাইনাল কর্ডে কিন্তু এই মোটর নিউরনস কমতে 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 আমাদের পেশিগুলোকে দুর্বল করে দিতে থাকে। ঠিক আছে? এর ফলে আমাদের ব্রেনে সিগন্যাল পৌঁছতে কিন্তু পারে না। ওকে? ব্রেনে সিগন্যাল পৌঁছতে পারে না। আমাদের স্কেলিটাল মাসলস যেটা রয়েছে মাথার খুলিতে, সেই মাথার খুলি মানে ওটাও তো একটা মাসেল রয়েছে। তো ওই মাসেল গুলো কিন্তু আস্তে আস্তে তোমার তার তার যে কর্মক্ষমতা সেটা আস্তে আস্তে কমতে থাকে। ঠিক আছে? তো এইভাবেই কিন্তু অ্যাকচুয়ালি দেখতে পাওয়া যায় প্রগ্রেসিভ মাসেল উইকনেস অ্যান্ড অ্যাট্রফি। ওকে? আচ্ছা, এখানে দেখো কি কি সিমটম দেখা যেতে পারে একটা SMA আক্রান্ত শরীরে। কি কি সিমটম হতে পারে সেগুলো এখানে দিয়ে দেওয়া হয়েছে। যেমন ধরো মাসকুলার উইকনেস তো আমি তোমাদের বললাই, হিপ, থাই এগুলোতে একটা উইকনেস দেখা দেবে। ঠিক আছে? তোমার ব্যাকবোন, শোল্ডার এগুলোতেও দেখা দেবে। তারপরে চেবাতে চেবাতে কষ্ট হবে তোমার। ওকে? তারপরে শ্বাস নিতেও তোমার একটু হালকা কষ্ট হবে। ওকে? ল্যাক অফ মাসেল টোন। ঠিক আছে? এই ধরনের প্রচুর সিমটম কিন্তু দেখা দিতে থাকে। এই যে তোমাদের বললাম স্পাইনাল কার্ভেচার, শিরদাঁড়াটা আস্তে আস্তে বেঁকে যেতে থাকে। এই ধরনের সমস্যাগুলো কিন্তু দেখা দিতে থাকে। আচ্ছা, নেক্সট নেক্সট যে কোয়েশ্চেনটায় আমরা গেছি সেটা হলো প্রাকৃতি 2025 ইন্টারন্যাশনাল কনফারেন্স অন কার্বন মার্কেট। কার্বন মার্কেট, কার্বনের যে বাজার, সেই বাজারের উপরে একটা সম্মেলন রাখা হয়েছিল, ইন্টারন্যাশনাল কনফারেন্স রাখা হয়েছিল। সেটার নাম দেওয়া হয়েছে প্রকৃতি 2025। এটা কোথায় ঘটেছে? চেন্নাই, ভোপাল, নয়াদিল্লি, জয়পুর। বলো, চেন্নাই, ভোপাল, নয়াদিল্লি নাকি জয়পুর? এই প্রকৃতি 2025 এই ইন্টারন্যাশনাল কনফারেন্সটি কোথায় ঘটেছে? বলো। এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে নিউ দিল্লি বা নয়াদিল্লি। ঠিক আছে? চলো দেখি যে এটা হলো আমাদের প্রথম একটা ইন্টারন্যাশনাল কনফারেন্স কার্বন মার্কেটের উপরে, যার নাম রাখা হয়েছে প্রকৃতি। এবং এটা 24 থেকে 25শে ফেব্রুয়ারি নয়াদিল্লিতে অনুষ্ঠিত হয়েছে। এখানে কার্বন ক্রেডিট ট্রেডিং এ যারা বিশেষজ্ঞ রয়েছেন এবং যারা ধরো এটা নিয়ে রিসার্চ করছেন, এগুলোকে এই কার্বন ট্রেড নিয়ে যারা পলিসি বানাচ্ছেন, তো এই পলিসি মেকার যারা ট্রেনিং পিরিয়ডে আছেন, এরা সবাই মিলে এই এই সম্মেলনে জড়ো হয়েছিলেন, সম্মিলিত হয়েছিলেন। এবং তারা তাদের নিজেদের মধ্যে এই কার্বন ট্রেডিং কে ঘিরে যে যা 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 কিছু আলোচনা হতে পারে গুরুত্বপূর্ণ সেগুলো করেছেন। এবং এই সম্মেলনের লক্ষ্য হলো এই বিশ্বব্যাপী কার্বন ক্রেডিট প্রবণতাকে আরো বাড়িয়ে দেওয়া, আরো ছড়িয়ে দেওয়া এবং তার সঙ্গে সঙ্গে ভারতীয় কার্বন বাজারকে বোঝা এবং ভারতীয় মানে ভারতে যে তার সম্প্রসারণ ঘটানো, এই কার্বন ক্রেডিট বা কার্বন বাজারের সম্প্রসারণ ঘটানো ইন্ডিয়ার মধ্যে। এবং কেমন করে মানে এটা করা যেতে পারে, তার জন্য কি কি পলিসি আনা যেতে পারে, কি ধরনের ইন্ডাস্ট্রি তৈরি করা যেতে পারে, এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু এই সম্মেলনে আলোচনা করা হয়েছিল। ঠিক আছে? তো এটা কাদের দ্বারা আয়োজিত হয়েছিল সেটা আমাদেরকে একটু জেনে নিতে হবে। এটা ব্যুরো অফ এনার্জি এফিসিয়েন্সি বা যাকে আমরা BEE বলে থাকি সংক্ষেপে, তো তারা আয়োজিত করেছিল। এবং এই অনুষ্ঠানের উদ্বোধন করেছিলেন কে? মনোহর লাল খট্টর। তিনি কে? তিনি আমাদের এই বিদ্যুৎ এবং গৃহায়ন ও নগর উন্নয়ন মন্ত্রী।
ঠিক আছে? তো এইগুলো আমাদেরকে একটু জেনে নিতে হবে। অর্গানাইজার কে? কারা আয়োজন করেছিল? এই সম্মেলনের লক্ষ্য কি ছিল? এবং এই সম্মেলন প্রথম কোথায় অনুষ্ঠিত হলো? এবং এখানে কারা কারা উপস্থিত ছিলেন? এই সমস্ত বিষয়গুলো আমাদেরকে একটু দেখে যেতে হবে। ওকে? এই হলো প্রকৃতি 2025। ঠিক আছে? মনোহরলাল খট্টর তিনি বক্তৃতা দিচ্ছেন। তো এটা 24 থেকে 25শে ফেব্রুয়ারি এটা ঘটেছিল। ঠিক আছে? নেক্সট, এটা একটা তোমার ব্যালিস্টিক মিসাইলের কথা বলা হয়েছে, যার নাম হলো RS-24 ইয়ার্স। ঠিক আছে? RS-24 ইয়ার্স, এটা কোন দেশের ব্যালিস্টিক মিসাইল বা কোন দেশের ইন্টারকন্টিনেন্টাল, বা যাকে আমরা বাংলায় বলি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র? বলো। রাশিয়া, চীন, জাপান, অস্ট্রেলিয়া, কোন দেশের? এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে, হয়ে যাবে, ঠিকই ধরেছ, রাশিয়া। ঠিক আছে? চলো, এই যে মিসাইলটা, এটার পুরো নাম তোমাদের বললাম আমি, RS-24 ইয়ার্স ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল, যেটার সংক্ষেপে আমরা বলে থাকি ICBMS। ঠিক আছে? এটা রাশিয়ার একটা তোমার নিউক্লিয়ার ওয়ারহেড, তার সঙ্গে নিউক্লিয়ার ওয়ারহেডের সঙ্গে সঙ্গে যুদ্ধ টহল দেওয়ার যে রুট রয়েছে, এইখানেই কিন্তু এটাকে মোতায়েন করা হবে বা এটাকে কিন্তু রাখা হবে। ঠিক আছে? যেখানে যেখানে ধরো যুদ্ধ তৈরি হতে পারে, যুদ্ধ পরিস্থিতি তৈরি হতে পারে রাশিয়ার যেখানে যেখানে, সেখানে টহল দেওয়ার জায়গাগুলোতে তো এই মিসাইলটিকে রাখা হবে। এটা হচ্ছে বেসিক্যালি একটা রাশিয়ান আইসিবিএম, বললামই, যা 2010 সাল থেকেই কিন্তু এটাকে মার্কেটে আনা হয়েছিল। 2010 সাল থেকেই কিন্তু এটা কাজ করছে। তো বর্তমানে এটাকে কিন্তু দুটো জায়গায় রাখা হবে। একটা হলো রাশিয়ার যে নিউক্লিয়ার ওয়ারহেড, তার সঙ্গে সঙ্গে যে সমস্ত যুদ্ধ টহল রুট রয়েছে সেই সমস্ত জায়গাতে। এই রাশিয়ার SS-27 বা যেটাকে টোপল এম বলা হয়, আর বুলাভা, বুলাভা মিসাইল, যেটার আরেকটা নাম হলো SSNX-32, এই দুটো ক্ষেপণাস্ত্রের মতনই এটাকে ডিজাইন করা হয়েছে। তোমরা এখানে দেখলে বুঝতে পারবে, এই হচ্ছে সেই মিসাইলটা। ঠিক আছে? এত বড়, এই পুরো ক্রেনে করে আসছে। তো এখানে দেখো মিসাইলটাকে ছাড়া হচ্ছে কেমন করে। এটা হচ্ছে সেই পরীক্ষা ক্ষেত্র যেখান থেকে ছাড়া হয় রাশিয়ার। তো সেরকম ভাবেই কিন্তু নকশা করা হয়েছে। SS-27 এবং বুলাভার মতনই কিন্তু এই RS-24 কেও নকশা করা হয়েছে। তো এটারও তিনটে লেয়ার রয়েছে। হ্যাঁ, এবং একটা তোমার মানে ফুয়েলের জায়গা রয়েছে, জ্বালানির জায়গা রয়েছে, যেটাকে সাইলো বা মোবাইল লঞ্চার থেকে একে উৎক্ষেপণ করা হয়। সাইলো বা মোবাইল লঞ্চার থেকে একে উৎক্ষেপণ করা হয়। এর রেঞ্জ রয়েছে দেখো 2000 থেকে 10,500 কিলোমিটার পর্যন্ত এটা দূরত্ব অতিক্রম করতে পারে, এর রেঞ্জ রাখা হয়েছে। এবং এটা 10টা অব্দি এই নিউক্লিয়ার ওয়ারহেড বহন করতে পারে। ঠিক আছে? কতগুলো নিউক্লিয়ার ওয়ারহেড বহন করতে পারে? 10টা নিউক্লিয়ার ওয়ারহেড বহন করতে পারে। ঠিক আছে? তো এতদূর পর্যন্ত কিন্তু তোমাদের কাছে ক্লিয়ার হওয়ার কথা। আই থিঙ্ক বুঝতে পেরেছো তোমরা। এটার নতুন নাম, মানে এটা যে RS-24, এটা একটা ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল, এটা মনে রাখবে। এটা কে তৈরি করেছে? রাশিয়া থেকে তৈরি করা হয়েছে। এটা 2010 সালেই প্রথম এর মডেল তৈরি হয়েছিল। ঠিক আছে? দেন এটা কোন কোন ক্ষেপণাস্ত্রের আদলে তৈরি? তাহলে SS-27 বা টোপল এম এবং বুলাভার আমলে, মানে বুলাভার আদলেই তৈরি এটা। ওকে? অ্যান্ড দেন যদি আমাদের কোয়েশ্চেন করে যে এটা কোন লঞ্চার থেকে বা এর লঞ্চারের নাম কি, তাহলে পরে সাইলো বা মোবাইল লঞ্চার থেকেই একে উৎক্ষেপণ করা হয়। এর রেঞ্জ কত রাখার হয়েছে? 2000 থেকে 10,500 কিলোমিটার। এবং এটা কতগুলো নিউক্লিয়ার ওয়ারহেড বহন করতে পারে? 10টা নিউক্লিয়ার ওয়ারহেড বহন করতে পারে সর্বোচ্চ। ঠিক আছে? এতগুলো প্রশ্ন এখান থেকে তৈরি হতে পারে, আমাদের কিন্তু মনে রাখতে হবে। ক্লিয়ার? চলো, আজকে তাহলে এই অবধি রাখছি ক্লাস। এতগুলো তোমাদের যে কটা কোয়েশ্চেন আনসার আলোচনা করেছি, তার সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদের কাছে তার ডিটেল গুলোও আমি আলোচনা করে দিয়েছি। আশা করি তোমরা উপকৃত হবে এই ক্লাসগুলোতে। আর যদি ক্লাস ভালো থাকে, ভালো লেগে থাকে, তাহলে পরে প্লিজ একটা করে লাইক করে দাও, আর ক্লাসটাকে শেয়ার করে দাও, সঙ্গে সঙ্গে চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করে দাও। আর তোমরা এই ক্লাসের পিডিএফ পাওয়ার জন্য এই হিস্ট্রি ইনসাইটের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে, এখানে জয়েন হয়ে যাও। সেখানেই তোমরা কিন্তু এর
পিডিএফ পেয়ে যাবে। দেখো হিস্ট্রি ইনসাইটের এই লোগো দেখে তবেই জয়েন হবে। এবং তোমরা তোমাদের যেকোনো কোয়েরির জন্য ফোন করতে পারো 10টা থেকে বিকেল 5টার মধ্যে। প্রথম যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে, অ্যান্ড সেকেন্ড যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপও করতে পারো, জাস্ট একটা হাই লিখে পাঠিও, শোভন স্যার তোমাদের জন্য তোমাদের যোগাযোগ করে নেবে। ওকে, তো চলো আজকে এই পর্যন্তই ক্লাসটা রাখছি। সকলে খুব ভালো থাকো। থ্যাংক ইউ। আবার দেখা হবে আগামীকাল।